আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি শায়াল ইসলাম। শুরুতে জানিয়ে দেব এখনকার শিরোনামগুলো। খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিদেশে নেওয়ার সুযোগ নেই। আমরা অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় জানালেন মান্না। বিদেশ নেওয়ার অনুমতি না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি রিজভির। নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় আছে কমিশনের। 5 বছরে আরো জোরালো ভূমিকা দরকার ছিল অভিমত বিশেষজ্ঞদের। রাজধানীতে ভাড়া নৈরাজ্য চলছেই। ওয়েবিল ও সিটিং সার্ভিস ইস্যুতে আজও বন্ধ মিরপুর রুটের বাস যাত্রী দুর্ভোগ চরমে। কপির হিসাব করে 20 টাকা করে কাটেন, আমরা 10 টাকা কই পাম? বলে আপনারা ভাড়া দিবেন 40 টাকা দেন, এয়ারপোর্টে যাবেন, আমরা যেতে পারবো না। তারা বলে যে যদি ভাড়া কম দেন তাহলে সামনে লোক আছে, আমরা ফোন দিচ্ছি, আমরা লোকজন উঠে মারপিট করে ভাড়া নেব। কুমিল্লায় পরকীয়া জেনে যাওয়ায় সন্তানকে হত্যা করে বাবা। প্রতিপক্ষকে ফাঁসাতেই শ্যালিকার ছেলে হত্যাকারী চান মিয়া গ্রেফতার। সীমান্তে বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে তোলপাড়। রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির চেষ্টা, অভিযোগ তৃণমূলের। এছাড়াও রাতের বাংলাদেশে আরো যা থাকছে। হকি লিগে 3 ডাচ খেলোয়াড় নিয়েও মোহামেডানের কাছে বিধ্বস্ত আবাহনী। 4 গোলের জুয়ায় 2টি করলেন আর্জেন্টিনার হয়ে অলিম্পিক স্বর্ণজয়ী মেনি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। অমানুষ নয় দেখেই খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, বাকিটুকু আইনগত বিষয়, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু পুরো পরিবারের হত্যার সাথে যারা জড়িত তারা আসামি হয়ে বিদেশে চিকিৎসার সুযোগ কিভাবে চান সে প্রশ্ন রেখেছেন তিনি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন সাংগঠনিক শক্তি নেই বলেও নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এসবের তেলের দাম, ইউপি নির্বাচন ও বিচার বহির্ভূত হত্যার মতো বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ এবং ইউরোপ সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকরা এই সংবাদ সম্মেলনে অংশ নেন। শুরুতেই লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সমস্যা মোকাবেলায় আমি নারীদের নিয়ে আরও অংশগ্রহণমূলক সমাধানের উপর জোর দেই। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার বিষয়টি। আসামি হয়েও বিএনপি চেয়ারপারসন যে সকল সুবিধা ভোগ করছেন তা কম কিনা সে বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? যারা আমার বাপ মা ভাই, আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে, তারপরেও আমরা অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভর্তুকি কমিয়ে উন্নয়নকে এগিয়ে নিতেই আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দামের সমন্বয় করা হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনারা বলেন কত টাকা ভর্তুকি দেওয়া যাবে, তাহলে বাজেটের সব টাকা ভর্তুকিতেই দিয়ে দেব। এর পরবর্তীতে কিন্তু আর উন্নয়ন হবে না দেশে, এটাও দেখতে হবে। ব্যাংকের কাছে লোন ছিল, হিসেব ছিল, আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েই তো এই টাকাটা নিয়ে আসি এবং তেলটা ক্রয় করি। কিছু টাকা আমরা পরিশোধ করতে তখন পেরেছিলাম, কারণ তখন একটা জায়গায় এসেছিল, তো সেটাও তো এখন আর নাই। এখন তো আবার আমার লোন বাড়ছে। নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা আওয়ামী লীগ চায় না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। জনসংখ্যা বেশি হবার পরও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। এটা ঠিক যে নির্বাচন নিয়ে কোনো রকম প্রাণহানি হোক, এটা আমরাও কখনো এটা চাই না,
এটা হওয়া উচিত না, এবং এর জন্য যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে যথাযথ ব্যবস্থা অবশ্যই আমরা নিচ্ছি। এরই মধ্যে 25 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে হতাশার কিছু নেই বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি, আর তারপরেও বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আমি চাচ্ছি আরও বেশি তাদেরকে ট্রেনিং করানো, আরও উন্নত খেলা যাতে খেলতে পারে সেই জন্য। তো কথা এত হতাশা হওয়া তো ঠিক না। যারা ক্ষমতায় আসতে পারছে না তারাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে প্রতিনিয়ত অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সে 81 সালে রাষ্ট্রপতি নির্বাচনে কতজন হত্যা হয়েছিল, কত মানুষের ঘরবাড়ি পুড়িয়েছিল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সকালে সংসদে শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ না করলে দেশের এত উন্নয়ন সম্ভব হতো না। সরকারের একান্ত চেষ্টায় করোনাতেও জীবনযাত্রা স্বাভাবিক ছিল। এ সময় টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে সমবেদনা জানান শেখ হাসিনা। করোনা মহামারীকালে এখন পর্যন্ত 20 জন সদস্যের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ক্রসফায়ারের নামে দেশে মানুষ হত্যার মতো ঘটনা বিএনপির আমলেই শুরু হয়েছে বলেও জানান তিনি। এখনো ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এভারকের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। পল্টনে দোয়া মাহফিলে রিজভী আহমেদ বলেন, বিদেশে নেয়ার অনুমতি দিলে মানুষ রাজপথে নেমে সরকারকে জবাব দিবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বেশ কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন তিনি। তাকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমি তাকে জিজ্ঞেস করেছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা নাড়লেন না, অবস্থা ভালো হয়নি। তার মানে অবস্থা আরও খারাপ হয়েছে, উনি চুপচাপ থাকলেন এবং এখন পর্যন্ত সিসিউতে আছেন, মানে শি ইজ আন্ডার হাই রিস্ক। এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের যথাযথ চিকিৎসা হচ্ছে না জানিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান মান্না। দেশের অপরাপর সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, যাদের মধ্যে একটু বিবেকের ব্যাপার আছে, তাদের সবার কাছে অ্যাপিল করি সেই রকম চাপ তৈরি করেন যাতে সরকার ফোর্থউইথ তাকে বাইরে পাঠাতে পারে। না হলে পরিণতি কী হবে আমি জানি না, এবং সেই পরিণতির জন্য এই সরকার দায়ী হবে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়াকে বিদেশ নেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় মানুষ রাজপথে নামবে বলেও হুঁশিয়ার করেন তিনি। লক্ষ কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে আপনারা যদি অমানবিক কোনো পথের দিকে এগিয়ে যান, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে আপনাদের এই নির্দয় নির্মমতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে। এই জবাব থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। গত শনিবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রোববার সকালে নেওয়া হয় সিসিইউতে। এখনও সিসিইউতেই আছেন বিএনপি চেয়ারপারসন, নিয়মিত লাগছে অক্সিজেন সাপোর্ট। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় রয়েছে বর্তমান কমিশনের। আরও জোরালো ভূমিকা পালন করা দরকার ছিল ইসির, এমন মন্তব্য সাবেক সার্চ কমিটির এক সদস্য প্রস্তাবকারী দলের। আর্থিক দুর্নীতি হয়ে থাকলে বিচারের আওতায় আনার পরামর্শ তাদের, তবে গ্রহণযোগ্য ভোটের জন্য অন্যান্য দল ও ভোটারদেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন তারা। নতুন কমিশন গঠনের আগে আইন করা দরকার বলে মনে করেন সাবেক সার্চ কমিটি ও আইনজ্ঞরা। বর্তমান নির্বাচন কমিশনার নিয়োগে গঠন করা হয়েছিল সার্চ কমিটি। ঘটা করে মতামত নেওয়া হয় রাজনীতিবিদ, সাবেক কমিশনার সহ বিভিন্ন মহলের। কমিশনারদের নাম প্রস্তাব দেন নিবন্ধিত 25 রাজনৈতিক দল। তবে কমিশন গঠনে আওয়ামী লীগ বিএনপির চেয়ে প্রাধান্য পায় আওয়ামী জোটে থাকা বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রস্তাব। সিইসি KM নুরুল হুদা সহ 2 জনই আসে তরিকতের তালিকা থেকে। প্রায় 5 বছর পার করল কমিশন। কেমন ছিল কমিশনের পথ চলা? হয়েছে মারামারি, এটা কারো কাম্য নয়, এটাকে আমরা অবশ্যই ভালো চোখে দেখি না। তাই অবশ্যই আছে, সেই যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই তার অধীনস্থ নির্বাচন চলাকালীন সময় তার অধীনেই প্রশাসন চলে, সেই হিসেবে তার তো অবশ্যই দায় দায়িত্ব আছে। সেটা সে হয়তো যথাযথভাবে প্রয়োগ করতে পারেননি। আমার পদের কর্তব্য আমি
ইসি গঠনে সার্চ কমিটিতে ছিলেন তখনকার প্রধান হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ ভোটের দায় সকলের। ভোটার বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলের উৎসবমুখর অংশগ্রহণ দরকার, যদিও দায় এড়াতে পারে না কমিশন। করতে হবে এবং সেই ব্যাপারে যেখানে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন মানে কর্মকর্তা যে ক্ষেত্রে, তো সেটা তো তাদের দায়িত্ব, সেটা করতে হবে। একটি আইন প্রণয়ন করা দরকার। আসলে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে আইন প্রণয়ন করে সেই আইনের মধ্যে বলতে হবে কোয়ালিফিকেশন বলতে কি বোঝায়। এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠে আর্থিক দুর্নীতির অভিযোগ। এ নিয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন বিশিষ্টজনেরা। সার্চ কমিটির সাবেক এই সদস্য বলেন, বিচারের কাঠগড়ায় আনা উচিত সকলকেই। মানে কোয়ালিফিকেশন বা যতটুকু যাচাই করা সম্ভব সেই ভিত্তিতে করেছি। তো এখন ওনারা আর্থিক দুর্নীতি করবেন কিনা এটি তো মানে ফোরকাস্ট করা সম্ভব না, এটা দূর থেকে দেখা সম্ভব। পেয়ে অফিসের সুযোগ পেয়ে তার অসৎ ব্যবহার করে যদি তারা এটা করে থাকেন, টাকা পয়সার সংক্রান্ত দুর্নীতির বিচার তো দেশের প্রচলিত ব্যবস্থা। বিশেষজ্ঞদের মত, কমিশন গঠনে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা দরকার, না হলে আবারও বিতর্কিত কমিশন গঠনের আশঙ্কা এই অভিজ্ঞ আইনজীবীর। সার্চ কমিটি এটা এখন ধরেন আমি খেয়াল খুশি মতো 5 জন 6 জন 7 জনকে সার্চ কমিটি দিলাম, দিয়ে বললাম যে তোমরা আমাকে 15 জনের নাম দাও। এটা তো কোনো প্রক্রিয়াই হলো না। আইন না থাকলে সার্চ কমিটি গঠন করার কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাস মালিকদের এক মুখে দুই কথা। গেটলক বা সিটিং সার্ভিস বন্ধ করার কথা বললেও চালকদের কাছ থেকে ওয়েবিল অনুযায়ী টাকা জমা নিচ্ছেন। যাত্রীরাও বাড়তি ভাড়া দেবেন না, মালিকও ছাড়বেন না। এমন অবস্থায় বাসই বন্ধ রেখেছে মিরপুর রুটের বাস চালকরা। দুপুর নাগাদ মালিকরাই জিতে যান। শুরু হয় কিছু বাস চলাচল, কিন্তু তাদের ইচ্ছায় গলাকাটা সিটিং সার্ভিস ভাড়া আদায় চলে। মিরপুর 12 মূল সড়ক কিংবা অলিগলিতে সারি সারি দাঁড়ানো বাস। চালক হেলপাররা কাটাচ্ছেন অলস সময়। কেউ কেউ বাস নিয়ে সড়কে নামলেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অথচ ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে বাস না পাওয়ায় নাকাল যাত্রীরা। মহাখালীর কোনো গাড়ি পাচ্ছি না, রবরবও নাই, আলমক্কাও নাই। টাকা পয়সা নাই গিয়া অন্য জায়গাতে ঘুরে যাইতে পারবো, গাড়ির আশায় বসে রয়েছি। আমরা সাধারণ মানুষই ভুক্তভোগী। সরকার এত মন্ত্রী, এত পরিষদ, তারা কি করছে? এই যখন অবস্থা, তখন সড়কের পাশে চেয়ার টেবিলে খোশ গল্পে মগ্ন বাস মালিকদের কেউ কেউ। চালকদের ওয়েবিল অনুযায়ী ভাড়া কাটাতে চাপ দেওয়ার কথা সরাসরি অস্বীকার করেন তারা। বলেন, চালকরা চা নাস্তা খেতে যাওয়ায় কিছু বাস এখনো সড়কে নামেনি, তখনও আশেপাশে চালকদের জটলা। গতকালকে একটা ড্রাইভারের মধ্যে জেলে দিছে, আর কিছু ড্রাইভার প্যাসেঞ্জাররা মারামারি করছে। এর জন্য মিরপুরে একটা খুব হয়েছিল। আমাদের নেতা খন্দকার এনায়েতুল্লাহ সাহেব মিটিংও করছে, কালকেও মিটিং করছে। কোনো সিটিং লং ঢাকা সিটি থাকবে না। এক মিনিট এনার ভাই, গেটলক যে ব্যাপারটা, গেটলক সিটিং, এটা কি সিটারই বলে আমি নিজে, এই গেটলক সিটিং বন্ধ হয়ে যাবে। মালিকদের সামনে কিছু না বললেও পরে ক্ষোভের কথা জানান বাস চালকরা। চার হিসাবে ভাড়া দেয় 10 টাকা ফার্ম গেটের, বুঝছেন? আমরা রাইতো অবিলিতে আমাকে অবিল হিসাব করে 20 টাকা করে কাটেন, আমরা 10 টাকা কই পামু? মালিক তো আমাদের কাছ থেকে অবিল হিসাবে জমান, চার্ট অনুযায়ী কম, কিন্তু কোম্পানি বলে দিছে ভাই, আমরা কি করবো ভাই বলেন? রাত্রে বেলা হিসাব দিতে আইলে আমার বেতন থেকে ওরা টাকা দিয়ে দিত, হেরা 20 টাকা করে হিসাব করে নিয়ে নেয়। মালিক মুখে একটা বলে করে আরেকটা, এইটাই সমস্যা আমাদের। দুপুর নাগাদ মিরপুরে কিছু বাস চলাচল শুরু হয়। সাধারণ মানুষের পকেট কাটা সার্ভিসেই ভাড়া আদায় করেন কন্ডাক্টররা। যেতে না চাইলে সড়কে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তারা বলে যে যদি ভাড়া কম দেন তাহলে সামনে লোক আছে, আমরা ফোন দিচ্ছি, আমরা লোকজন উঠে মারপিট করে ভাড়া নেব। নামাই দেওয়ার জন্য দুবার রাখি দিছে, এই একবার রাখছে, আগে একবার রাখছে, বলে ভাড়া দিবেন 40 টাকা, দেরি এয়ারপোর্ট তো যাবেন, আমরা যেতে পারবেন না। মিরপুর বাদেও রাজধানীর অন্য রুটেও দিনভর বাস ভাড়া নিয়ে চলেছে বাকবিতণ্ডা। 2-1 জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক মালিকদের নিয়ম মানাতে করা হয় জরিমানাও। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এই যে সাধারণ যাত্রীরা, তারা হচ্ছেন উলুখাগড়া, বিআরটিএ শ্রমিক কিংবা বাস মালিক। তাদের যে ভাড়া নির্ধারণের দ্বন্দ্ব, সিটিং সার্ভিস কিংবা ওয়েবিলের যে দ্বন্দ্ব, তার বলি হচ্ছেন তারা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু তাদের দুর্ভোগ লাঘব হয় না। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন নবগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুপুরে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া সহ নেতাকর্মীরা মাজারের কাছাকাছি পৌঁছতেই হামলা হয়। তাদের অভিযোগ, হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা, তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নবগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মাওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছাতেই দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে লাঠি সোঁটা দিয়ে শুরু হয় মারধর। গণ অধিকার পরিষদের নেতারা জানান, দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর সহ নেতাকর্মীরা মাওলানা ভাসানীর মাজারে যাচ্ছিলেন তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে। মাজারের কাছাকাছি পৌঁছালে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে মারধর শুরু করে তারা। আধা ঘন্টা পর পুলিশের গাড়িতে করে নেতাদের সরিয়ে নেওয়ার সময় ফের হামলা চালানো হয় বলেও অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের এই পুকুর পাড় থেকে মাজারের দিকে ঢুকতেই ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাকে আমাদের নেতাকর্মীরা সেভ করেছে, আর পুলিশ ভ্যানে করে পরে ওখানকার অবস্থা খারাপ দেখে আমাকে নিয়ে আসছে। এখানে কাকমারি পুলিশ ফাঁড়ির এই জায়গা আছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। আমাদের ছাত্রদের সাথে তারা আমাদের আকর্ষণকে মারধর করে, তারা সবসময় চেষ্টা করে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এদিকে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো শেষে টাঙ্গাইলের কাকমারি পুলিশ ফাঁড়িতে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সেখানে অবস্থানরত নূরকে নিয়ে ঢাকায় ফেরেন তিনি। নূরের উপর আক্রমণটা একটা ঘৃণাজনক ঘটনা, এটা সরকারের ব্যর্থতা। তো অবশ্য রাতের আধারে নির্বাচিত সরকারের কাছে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গেলে বাধা দেয়া হয়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিভিন্ন তার কর্মী সমর্থক নিয়ে আসছিল, সহ একটা মিছিল সহ আসছিল। এখন স্থানীয় যে ভার্সিটির ছাত্রলীগ যারা আছে তারা বাধা দিয়েছে, সে বাধা মানে নাই। তখন দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বলেন, ই কমার্স প্রতিষ্ঠানগুলো লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে গ্রাহক, আর অল্প আয়ের মানুষ প্রতারিত হয়ে মূলধন ফিরে পাচ্ছে না। আবার ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা ফাঁদ বন্ধও হচ্ছে না। জিএম কাদের বলেন, অর্থ ফেরত পেতে সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না, আবার বন্ধ হচ্ছে না ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোনো উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না। রাজধানীর গুলশানে রিকশা ও প্রাইভেট কারে ধাক্কা দিলেন এক মদ্যপ চালক। এতে রিকশা চালক সহ দুজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে গুলশান ২ মোড়ের পাশে একটি প্রাইভেট কার আচমকা এসে একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে আরেকটি প্রাইভেট কারেও ধাক্কা দেয়। তখন আশেপাশের লোকজন এসে গাড়িটি থামায়। তখন ওই প্রাইভেট কারটির ভেতর থেকে ২ নারী ও এক যুবক বের হয়ে আসে, যাদের সবাই বেশ মাতাল ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশা চালক। তাকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ৩ জন দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়েছে। তবে তাদের গাড়ি ও কাগজপত্র জব্দ করা হয়েছে। এ নিয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উনি আসতেছে, আমরা যাইতেছি, উনি বামের দিকে হাত ব্রেক দিছে যে দাঁড়ানো, এর মধ্যেই গাড়ি ব্রেক না করতেই উনি আয়া মাইরা দিছে। মাইরা দিতে সাথে সাথে আমি আর রিস্কাওয়ালা বুড়ে গেছি। নওগাঁয় পরিবহন শ্রমিকের আটককে কেন্দ্র করে পুলিশ শ্রমিক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলার সব বাস বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দুপুরে শহরের মশরপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী আহত হন।
বাসের চালক সুলেমানকে আটক করতে টার্মিনালে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেরও ছোড়ে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ও 2টি বাস ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় 5 মোটর শ্রমিক। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়। টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুলেট মারতে ফায়ারিং করেছে, গুলিও করছে স্যার, গুলিও করছে এবং লাঠি চার্জ। আমরা নিরুপায় হয়ে তখন হেঁটে চলে যাই পিছনে। 5 জন আহত, ওনারা চিকিৎসাধীন নওগাঁ হাসপাতালে, রাজশাহীতে চলে গেছে। আমাদের দিনমজুরি শ্রমিক সুস্থ হয়ে যদি গাড়ি চালায়, তারা বিচার যদি সুস্থ হয়ে করে দিতে পারে, গাড়ি চলবে, না হলে গাড়ি বন্ধ থাকবে। বস্তিবাসীদের করোনা টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে করাইলের কেন্দ্রগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। সংশ্লিষ্টরা জানান, বিভিন্নভাবে অনেকে আগেই টিকা গ্রহণ করেছেন। এছাড়া কেউ কেউ ছুটির দিনে টিকা নেওয়ার অপেক্ষায়। ব্যবস্থাপনায় সন্তুষ্ট বস্তিবাসীরা। বুধবার করাইল বস্তিতে দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রম, কিন্তু এদিন খুব একটা ভিড় ছিল না কোনো কেন্দ্রে। সকাল 9টার দিকে চাপ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে হালকা হয়ে আসে লোক সমাগম। মোশাররফ বাজার ও এরশাদ স্কুল কেন্দ্রে দেখা গেছে একই চিত্র, কিন্তু টিকা নিতে আগ্রহের কোনো কমতি ছিল না বস্তিবাসীর। কোনো সমস্যার মধ্যে তো পড়তেছি না, আর এই গ্যাঞ্জাম তো নাই। অনলাইনে টিকার ওইরকম সুবিধা হয় নাই, বুঝছেন। আমার মনে হয় এটাই ঠিক আছে। লোকজন কম, এটা খুবই ভালো লাগতেছে। তেমন কোনো লোকজন নেই, এর জন্য টিকাটা দিয়ে আসলে আমি খুবই স্যাটিসফাইড। প্রথম দিন যেখানে 600-র উপরে মানুষ টিকা নিয়েছিলেন, সেখানে দ্বিতীয় দিনের সংখ্যাটা অর্ধেকের কাছাকাছি। টিকা কার্যক্রমে থাকা রেড ক্রিসেন্ট কর্মীরা জানিয়েছেন, অনেকে আগেই টিকা নেয় এবং অন্যরা কাজে চলে যাওয়ায় উপস্থিতি কিছুটা কম। আমরা আগামী শুক্রবারে এই কার্যক্রম পরিচালনা করব, সেদিন ছুটির দিন। আরেকটা বড় কারণ হচ্ছে, অনেক মানুষ কিন্তু আসলে নিয়মিত টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে কিন্তু টিকা গ্রহণ করেছে। তবে তুলনামূলক ভিড় ছিল করাইলের বউবাজার টিকা কেন্দ্রে। সেখানে অপেক্ষমান টিকা নিতে আগ্রহীদের সারি দেখা যায়। নানা কারণে হাসপাতালে টিকা কেন্দ্রে যেতে পারেননি অনেকে। বাড়ির কাছে কেন্দ্র হওয়ায় এবার আর দেরি হয়নি তাদের। সিরিয়াল সকাল থেকে যে সময় থেকে দিতেছে, সে সময় থেকে সিরিয়াল। আমি আসছি 10-15 মিনিট হইতেছে। কি করবো, আমার আইসি সিরিয়াল, কাগজপত্র দিয়েছি, সিরিয়ালও পাইছি। এটা আমার বাসার কাছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে লক্ষাধিক বস্তিবাসীদের টিকা দেওয়ার পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পরকীয়া লুকাতে শিশু কন্যা ফাহিমাকে হত্যা করে আমির। নিজ সন্তানকে হত্যার পর নিখোঁজের নাটক করেন তিনি। তবে র্যাবের গোয়েন্দা জেলে ধরা পড়েন আমির সহ হত্যার সঙ্গে জড়িত 5 জনই। দুপুরে মিডিয়া সেন্টারে শিশুটি হত্যার নির্মম ঘটনার বর্ণনা দেন র্যাব কর্মকর্তা। অনৈতিক ও অবৈধ সম্পর্ক দেখে ফেলায় গত 7 নভেম্বর নিজের মেয়েকেই হত্যা করে আমির হোসেন নামে এক পাষণ্ড বাবা। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কুমিল্লার দেবিদ্বারে নির্জন স্থানে নিয়ে তাকে হত্যা করা হয়। সর্বপ্রথম যে আমির হোসেন তার মেয়েরকে চেপে ধরে এবং আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায়। পরবর্তীতে একে একে রেজাউল, রবিউল এবং সোহেল তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করা। লাইলি আক্তার পাশে ছিল। ঘটনা ধামাচাপা দিতে নিজেই গ্রামে মাইকিং করে, পরে থানায় জিডি ও মামলা দায়ের করে আমির। তবে শিশু ফাহিমার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর ঘটনা নতুন মোড় নেয়। গরুর খাবার ফিডের বস্তার সূত্র ধরে আমির হোসেন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নিজের মেয়েকে হত্যার পরে তাদের পরিকল্পনা ছিল যে আমির হোসেন তার স্ত্রীকে ডিভোর্স দিবে, যদি ডিভোর্সে অসুবিধা হয়, অথবা প্রয়োজনে স্ত্রীকে হত্যা করে হলেও সে লাইলি আক্তারকে আবার বিয়ে করবে। এরকম একটা কমিটমেন্ট সে লাইলি আক্তারকে দিয়েছিল। র্যাব আরও জানায়, ফাহিমাকে মেরে ফেললে অনৈতিক সম্পর্ক কেউ জানবে না, এমন ধারণা থেকে এই হত্যাকাণ্ড। খুনের কথা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আমির। সোহেলকে যখন আমরা যাত্রাবাড়ি এলাকায় রাত্রে গ্রেফতার করি, থেকেই আমাদের এই অভিযানের সমাপ্তি আসে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 5 বছরের শিশু সানি হত্যার ঘটনায় মূল আসামি চান মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসাতে শালিকার ছেলেকে নিপীড়নের পর হত্যা করে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিবি প্রধান AKM হাফিজ আক্তার। তিনি বলেন, 2019 নভেম্বর 9 তারিখে গুলিস্তান পার্ক এলাকায় বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। আসামি চান মিয়া জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শিশুটিকে খাইয়ে নির্মমভাবে হত্যা করে। তার আগে চান নিজেও যৌন উত্তেজক ওষুধ খান।
পুলিশ জানায় বিকৃত যৌনাচারে অভ্যস্ত চান ও তার প্রতিপক্ষ ল্যাংড়া রাসেলকে ফাঁসাতেই শালিকার ছেলেকে হত্যা করে। পরে ল্যাংড়া রাসেল সহ 6 জনের বিরুদ্ধে নিজেই মামলা করে। ল্যাংড়া রাসেলের সাথে তার অনেক দিন ধরেই দ্বন্দ্ব। তার একটি স্বপ্ন ছিল ল্যাংড়া রাসেলকে সে একটি মার্ডার মামলায় ফাঁসাবে। ল্যাংড়া রাসেল তখন চান মিয়া তখন যে একজন প্রাপ্তবয়স্ক লোক মারার চেয়ে একটি শিশুকে মেরে তাকে যদি মামলায় ফাঁসানো যায় তাহলে সেটা বেশি সহজতর। অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতে র্যাব অভিযান পরিচালনা করে সালমা আক্তার মুন্নিকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি CPU, 2টি মোবাইল, ভুয়া নিয়োগপত্র, ভিজিটিং কার্ড জব্দ করে। চক্রটি ফেসবুক পেজে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিত। দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে চক্রটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে টাকা হাতিয়ে নিত। র্যাবের কর্মকর্তা জানান, আটক মুন্নি একটি সংঘবদ্ধ MLM প্রতারক চক্রের সক্রিয় সদস্য। শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আবাহনীকে 4-0 গোলে হারিয়েছে মোহামেডান। আর্জেন্টিনার হয়ে অলিম্পিক স্বর্ণজয়ী জোয়াকিন মেনিন জোড়া গোল করেন। 3 ডাচ খেলোয়াড় দলে ভিডিও পরাজয় রুখতে পারেনি আবাহনী। শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াইয়ে জয়ের জন্যই মাঠে নামে আবাহনী মোহামেডান দুদলই। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ঢাকা ডার্বিতে প্রথম কোয়ার্টারে ম্যাচের 5 মিনিটেই 2016 রিও অলিম্পিকে স্বর্ণজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ও ওই আসরের সর্বোচ্চ 11 গোলদাতা জোয়াকিন মেনিন গোল করে লিড এনে দেন মোহামেডানকে। এরপর পেনাল্টি কর্নার পায় মোহামেডান, তবে ব্যবধান বাড়াতে পারেনি। 12 মিনিটে সুযোগ পেয়েও পিসি থেকে ব্যবধান কমাতে পারেনি আকাশী নীলরা। সেকেন্ড কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় আবাহনী। 12 ও 13 মিনিটে 2টি সহজ সুযোগ মিস করে আকাশী নীলরা, যেখানে ফিনিশিং দুর্বলতা স্পষ্ট হয় তাদের। তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটেই পিসি থেকে পাকিস্তানি রিক্রুট তাসওয়ার আব্বাসের গোলে ব্যবধান 2-0 করে মোহামেডান। শেষ কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া একদিন আগেই 3 ডাচ খেলোয়াড় রিক্রুট করা আবাহনী, তবে উল্টো 5 মিনিটেই রাজীব দাসের গোলে ব্যবধান 3-0 করে মোহামেডান। এর 3 মিনিট পর নিজের দ্বিতীয় গোলে জোয়াকিন মেনিন আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দেন। 11 ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট 30, সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট 27 আর শীর্ষে থাকা মেরিনার্সের পয়েন্ট 33। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। মেরিনার্সের চেয়ে পিছিয়ে থাকলেও আশা করি পরের রাউন্ডে ধারাবাহিকতা ধরে রেখে পার্থক্য কমাতে পারব। সীমান্তে বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নজরদারির নামে স্থানীয় প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ বাড়বে কেন্দ্রের, যার আড়ালে রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির অপচেষ্টা চলছে। যদিও বিএসএফ এর ক্ষমতা আরও বাড়ানোর দাবি রাজ্য বিজেপির। তাদের মতে সীমান্ত অরক্ষিত থাকায় অনুপ্রবেশ থামছে না। বিএসএফের এখতিয়ার বাড়াতে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকে সরব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নিন্দা জানিয়ে মঙ্গলবার বিধানসভায় বিলও পাশ করা হয়। বুধবার কলকাতায় বিষয়টি নিয়ে ব্রিফিং করে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়ানোকে অসাংবিধানিক আখ্যা দেয় দলটি। এখন এই সীমান্ত রক্ষা সুনিশ্চিত করা বিএসএফ এর কাজ, কিন্তু তারা নন বর্ডার এরিয়ায় ঢুকে যাচ্ছে এবং নন বর্ডারে তাদের জুরিসডিকশন বাড়িয়ে দেওয়ার ফলে পুলিশের যে ভূমিকা, রাজ্য পুলিশের যে ভূমিকা, তাকে খর্ব করা হচ্ছে। মোট 11টি জেলা সীমান্তরক্ষী বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে। উত্তরবঙ্গের সিংহভাগ, বাংলার 37% এলাকার নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রীয় সংস্থা বিএসএফ এর হাতে। তবে পুরোপুরি বিপরীত অবস্থান পশ্চিমবঙ্গ বিজেপির। বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দাবি, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানো দরকার। এই মসজিদ হচ্ছে বঙ্গবন্ধুর খুনি মেজর মসজিদ। গত 2020 সালে এনআইএ কলকাতার পার্সার কাছ থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেন। এই সমস্ত জঙ্গিরা, যারা হেফাজত, যারা রাজাকার, যারা জামাত,
যারা ভারতবর্ষ বিরোধী শক্তি, যারা তালিবানের ছোট ভাই, এই উদাহরণগুলো দেখার পরে আমার মনে হয় না আপনাদের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন করা উচিত। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেয় ভারত সরকার। বাড়ানো হয় অভিযানের এখতিয়ার। আগে সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও এখন পরিধি বাড়ানো হয়েছে 50 কিলোমিটার পর্যন্ত। আইনে বিএসএফ এর ক্ষমতা অত্যন্ত সীমিত। কাজের সীমানা বাড়লেও আমাদের বাকি সব অধিকার একই থাকবে। আমাদের কাজ অনুপ্রবেশ ও চোরাচালান রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা করা বিএসএফ এর কাজ নয়। পশ্চিমবঙ্গ ছাড়াও বিএসএফ এর এখতিয়ার বাড়ানোর বিরোধিতা করছে পাঞ্জাব রাজ্য। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রবাসী নাগরিকদের জন্য ভোটদান নিশ্চিতে পার্লামেন্ট আইন করল পাকিস্তান। বুধবার বিরোধী শিবিরের তীব্র প্রতিবাদের মধ্যে দেশটির পার্লামেন্টে পাশ হয় এই আইন। একই সাথে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়। এ ঘটনায় পার্লামেন্টে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ওয়াকআউটের পর পার্লামেন্টের মধ্যে বিক্ষোভ করেন বিরোধী দলের সদস্যরা। উত্তপ্ত বাক বেতনায় জড়িয়ে পড়েন দুই দলের নেতাকর্মীরাই। নির্বাচনে ভোট কারচুপির উদ্দেশ্যে আইন দুটি পাশ করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে সরকার পক্ষের দাবি, স্বচ্ছ নির্বাচন নিশ্চিতেই পাশ হয়েছে আইন দুটি। 4 সিরিজ পর বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে গ্যালারিতে প্রবেশের সুযোগ পাচ্ছে সমর্থকরা। ধারণ ক্ষমতার 50% সমর্থককে সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর সেক্ষেত্রে অবশ্যই টিকিট ক্রেতার কাছে থাকতে হবে 2 ডোজ টিকা নেওয়ার সনদ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 100, সর্বোচ্চ 1000 টাকা। লবণ ছাড়া তরকারি আর দর্শক ছাড়া ক্রিকেট যেন সমার্থক। করোনাকালীন সময়ে সেই বিস্বাদ ক্রিকেট হলেও এবার সমর্থকদের সুযোগ থাকছে গ্যালারিতে জায়গা করে নেয়ার। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে এই বাড়ির ছাদটি বেশ পরিচিতি পেয়েছে। সমর্থকদের মাঠে প্রবেশের সুযোগ না থাকায় এখানেই জমাট বাঁধতে দেখা গেছে সমর্থকদের। পাকিস্তান সিরিজে ধারণ ক্ষমতার 50% সমর্থককে গ্যালারিতে সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। তাই তো চলছে গ্যালারির চেয়ারে জমে থাকা ধুলা মোছা আর পরিষ্কারের কাজ। গ্যালারিতে জায়গা করে নিতে সমর্থকদের অবশ্যই নিয়ে থাকতে হবে করোনার 2 ডোজ ভ্যাকসিন। সার্টিফিকেট দেখিয়ে সশরীরে ম্যাচের আগের দিন কাটা যাবে টিকিট। তবে যাদের বয়স 18 বছরের কম তারা টিকা সনদ ছাড়াই টিকিট কিনতে পারবেন। সেক্ষেত্রে পরিচয়পত্রে প্রমাণ করতে হবে বয়স। বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য হবে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। ধুলো জমেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চেয়ারগুলোতে। করোনা পরবর্তীকালীন সময়ে ক্রিকেট ফিরলেও এই গ্যালারিতে এখনও দর্শক ফিরেননি। তবে পাকিস্তান সিরিজকে সামনে রেখে দর্শকরা ফেরার সুযোগ পাচ্ছেন। এই চেয়ারগুলোতে বসে দর্শকরা বাংলাদেশ দলকে উজ্জীবিত করবেন, সেই সাথে আশা করবেন চেয়ারগুলোর মতোই বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সে যে ধুলো জমেছে সেটিও ঝরে পড়বে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এ ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।